নমস্কার, খবর শুনছেন বাংলার সংবাদ চ্যানেল থেকে। আজ 25 তারিখ বুধবার, জানাবো আজকের 19টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। শুভেন্দু অধিকারীকে জুতো ছোড়ার অভিযোগ, কমিশনের দপ্তরের সামনে তুলকালাম। হোয়াটসঅ্যাপ স্টক মার্কেট অ্যাকাউন্ট খুলতে গিয়ে হাওয়া 2 কোটি, তদন্তে নামলো বিধাননগর সাইবার ক্রাইম পুলিশ। আমরা প্রস্তুত, তবে নো এসআইআর নো ভোট, কমিশনকে কড়া বার্তা শ্রমিকের। এসএসসি সুপারিশপত্র প্রদান শুরু, হারানো চাকরি ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন চাকরি প্রার্থী কৃষ্ণ মৃত্তিকার নাথ। আমাদের কোনো দোষ ছিল না। কেরলম হলে পশ্চিমবঙ্গ কেন বাংলা নয়, জবাব এড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী। মমতার আক্রমণে বিজেপি বলল। রাজ্যে একাধিক কোর্টে বোমাতঙ্ক, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, জানালেন মুখ্য সচিব। শিশুদের হিংসাত্মক প্রবণতা রুখতে স্কুলের সামনে মাছ মাংস বিক্রি বন্ধ করছে বিহার, ব্যাখ্যা উপমুখ্যমন্ত্রীর। প্রাক্তন রাজ্য সভাপতি থেকে পদ্মশ্রী প্রাপ্ত শিল্পী, রাজ্যসভায় বিজেপির প্রার্থীর দৌড়ে একাধিক হেভিওয়েট। 24 ঘন্টার মধ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেরুয়া নেতার অভিযোগ, বন্ধুকে ভয় দেখিয়েছিল। বিচার বিভাগের সঙ্গে রাজ্যের বৈঠকে প্রাক্তন মুখ্য সচিব মনোজ পন্ত, তোপ সুকান্তের কি বলছে নবান্ন। অ্যাকাউন্ট থেকে উধাও 590 কোটি, দেশে বড়সড় ব্যাংক জালিয়াতি, কি বলছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। দিশাহীন বিরোধীরা কয়েক কদম এগিয়ে, ভোট ঘোষণার আগেই খসড়া প্রার্থী তালিকা তৈরি তৃণমূল নেতৃত্বের। নগ্ন প্রতিবাদে গ্রেপ্তার যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি বব্বর শেরের পাশে আছে সৌরভ রাহুল। বন্দুক দেখিয়ে জোরপূর্বক দলবদল, তৃণমূলে যোগদানের কয়েক ঘন্টা পরেই বিজেপিতে ফিরলেন বর্মন। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, সাহেব চট্টোপাধ্যায়ের পাশে আর আবাসনে বহুতল দমকলে 3টি ইঞ্জিল। ডাল মে কুছ কালা হ্যায়, বিহারের ইভিএম পৌঁছালো দক্ষিণ 24 পরগনায়, জোর শোরগোল। সবার আগে বোমা মার্ডার ফতোয়া, মানিকচকে মিম বিজেপির সম্মুখ সমরে যা প্রজা ঘটল। ট্রাম্পের হুঁশিয়ারি সার, 15 নয় 10% আমদানি শুল্কই ধার্য করলো মার্কিন সরকারি এজেন্সি, মঙ্গলবার থেকেই হলো কার্যকর। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে, তাহলে দয়া করে লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। ভর সন্ধ্যায় তুলকালাম পরিস্থিতি কলকাতা নির্বাচন কমিশনের দপ্তরের সামনে। তৃণমূলপন্থী এবং বিজেপিপন্থী বিএলওদের মধ্যে তুমুল সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। এদিন বিকেলে কমিশনের দপ্তরের সামনে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জুতো ছোড়া হয়েছে বলে অভিযোগ। আর সেই অভিযোগে বিএলওদের মধ্যে তুমুল গন্ডগোল শুরু হয়। এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করতে কমিশনের দপ্তরে যান শুভেন্দু। সেখানেও প্রবেশ করার সময় শুভেন্দুকে লক্ষ্য করে জুতো ছোড়া হয় এবং স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই বিজেপিপন্থী বিএলওরা সরব হন। তারা বলতে থাকেন, শুভেন্দু তাকে জুতো মারলো আর পুলিশ বসে বসে হাসছে। এই বলে বিএলওদের একাংশের উপরে চড়াও হন তারা। একে অপরের দিকে আঙুল উঁচিয়ে কথা বলতে থাকেন, রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। দফায় দফায় চলছে বিক্ষোভ। রীতিমতো উত্তপ্ত এলাকা, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করছে বিএলওদের একাংশ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান বেশ কিছু অভিযোগ এবং দাবি নিয়ে। এদিন সিইওর সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। তার অভিযোগ, 2 জেলায় জেলাশাসক বাদ যাওয়ার নাম তুলতে চাপ দিচ্ছেন। তাদের আরও দাবি, শুনানির শেষ দিনে নদিয়ায় এডিএম গিয়ে প্রভাব খাটিয়েছেন। অনুপ্রবেশকারীদের নাম তোলার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। হোয়াটসঅ্যাপে ট্রেন্ডিং অ্যাকাউন্টের মাধ্যমে স্টক মার্কেটে বিনিয়োগ করে প্রচুর মুনাফা লাভের প্রলোভন, আর সেই প্রলোভনে পা দিয়ে সর্বশান্ত হলেন বিধাননগরে এক প্রৌঢ়। 2 কোটি টাকার বেশি হাওয়া হয়ে বয়ে গেল তার। সাইবার ক্রাইম প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে বিধাননগর সাইবার ক্রাইম পুলিশের দ্বারস্থ হন তিনি। ঘটনায় তদন্তে নেমে হাওড়ার ডোমজুর থেকে মোহাম্মদ আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বিধাননগর সাইবার ক্রাইম পুলিশ। গত 4 ফেব্রুয়ারি বিধাননগর সাইবার ক্রাইম শাখায় প্রতারণার অভিযোগ দায়ের করে নিউ টাউনের গৌরাঙ্গনের বাসিন্দা এবং প্রৌঢ়। তিনি বলেন, হোয়াটসঅ্যাপে ট্রেন্ডিং অ্যাকাউন্ট খুলে স্টক মার্কেটে বিনিয়োগের জন্য তার সঙ্গে যোগাযোগ করেন 2 জন। হোয়াটসঅ্যাপে ট্রেন্ডিং অ্যাপে স্টক কেনাবেচা, তহবিল জমা, তহবিল তোলা সহ লেনদেন যাবতীয় তথ্যের বিবরণ দেওয়া হয়েছিল। বিভিন্ন সময় বিভিন্ন শেয়ার কেনার জন্য আবেদন জানানো হতো হোয়াটসঅ্যাপ গ্রুপে। তাদের অ্যাকাউন্ট সেবি অনুমোদিত বলে জানিয়েছেন প্রতারকরা। এরপরে ধীরে ধীরে ওই প্রতারকরা তাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করেন। তারপরেই ওই প্রৌঢ় ট্রেন্ডিং অ্যাকাউন্টে 2 কোটি 13 লক্ষ টাকা জমা করেন। 2025 সালের 17 ডিসেম্বর থেকে চলতি বছরের 27 জানুয়ারি পর্যন্ত দফায় দফায় 2 কোটি টাকার বেশি বিনিয়োগ করেন তিনি। এরপর টাকা ফেরত নিয়ে গিয়ে সমস্যায় পড়েন ওই প্রৌঢ়। প্রতারকরা বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা ফেরত দিচ্ছিলেন না। তখন বছর 63 ওই প্রৌঢ় বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। তারপরেই অভিযোগ দায়ের করেন তিনি। অন্যদিকে বিধাননগর আদালতে তুলে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় বিধাননগর সাইবার ক্রাইম পুলিশ।
এদিন আদালতে তোলার সময় তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন আমন আলম। তিনি দাবি করেন এই প্রতারণার বিষয়ে কিছু জানেন না, তাকে ফাঁসানো হয়েছে, তিনি কিছু পাননি। গুজরাট, তামিলনাড়ু সহ একাধিক রাজ্যে এসআইআর প্রক্রিয়া চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, কিন্তু ভোটমুখী বাংলায় এখন এসআইআর প্রক্রিয়া শেষ হয়নি। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার কথা, তবে এখনও বহু আবেদন অভিযোগপত্রে নিষ্পত্তি হয়নি। এই আবহে এসআইআর প্রক্রিয়া নিয়ে কমিশনকে কড়া বার্তা দিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মঙ্গলবার তিনি বলেন, আগে সব আবেদনের নিষ্পত্তি করতে হবে, ভেজাল মুক্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে, তারপরে ভোট করাতে হবে। তিনি বলেন, আমরা প্রস্তুত, কিন্তু নো এসআইআর নো ভোট। এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেন রাজ্য বিজেপির সভাপতি। তৃণমূলকে নিশানা করে শ্রমিক বলেন, অবিজেপি শাসিত রাজ্য কেরল এবং তামিলনাড়ুতেও এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে, কোথাও কোনো সমস্যা হয়নি, ভাঙচুর হয়নি, যত সমস্যা বাংলায়। বিচারকরাও এখন আতঙ্কে। এসআইআর সম্পূর্ণ করে ভোটে যাওয়া নিয়ে তিনি বলেন, আমরা ভোটের জন্য প্রস্তুত, তবে এসআইআর শেষ করে তবেই ভোট করতে হবে। নো এসআইআর নো ভোট। আমাদের যে ফর্ম 7 জমা দেওয়া হয়েছে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, সবগুলোকে গ্রহণ করতে হবে, শুধু আমাদের নয়, সব রাজনৈতিক দলে। তাতে যতদিন লাগে লাগুক। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের রাজ্যে আসার আহ্বান জানান রাজ্য বিজেপির সভাপতি। তিনি বলেন, জ্ঞানেশ কুমার এই রাজ্যে আসুন, মুর্শিদাবাদের ডোমকলে আসুন। হারানো চাকরি ফিরে পেয়েও কান্না ক্ষোভ চাকরি প্রার্থীদের। ভোটের মুখে শুরু হয়েছে এসএসসি সুপারিশপত্র প্রদান। একাদশ দ্বাদশের একাংশকে দেওয়া হলো নিয়োগের সুপারিশপত্র। দুর্নীতির কারণে 26,000 চাকরি বাতিল, ফের যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ মিলল সুপারিশপত্র। দুর্নীতি করলে অন্যরা খেসারত কেন দিতে হবে? সুপারিশপত্র হাতে নিয়ে প্রশ্ন চাকরি প্রার্থীদের। একাদশ দ্বাদশে 12,500 শূন্য পদে মেধা অনুযায়ী সুপারিশপত্র দেওয়া হবে। খবর এসএসসি সূত্রে। সুপারিশপত্র মেনেই নিয়োগপত্র দেবে মধ্যশিক্ষা পর্ষদ। এরপরই শুরু হবে নবম দশমের শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন এবং ইন্টারভিউ পর্ব। দুর্নীতির জেরে 26,000 চাকরি বাতিল হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে ফের পরীক্ষায় বসতে চলেছে 7 থেকে 8 বছর ধরে চাকরি করা শিক্ষক শিক্ষিকাদের। তাদের উত্তীর্ণ হয়ে অবশেষে স্কুল সার্ভিস কমিশনের বাইরে লাইনে দাঁড়িয়ে আছেন, কারণ আজকে স্কুল সার্ভিসের তরফে নিয়োগের সুপারিশপত্র দেওয়া প্রথম থেকে শুরু হয়েছে। অর্থাৎ যারা এতদিন নিয়োগপত্র হাতে পেয়েছেন, পেয়ে শিক্ষাগত করছেন, দুর্নীতির জেরে তাদের চাকরি গিয়েছে, ফের পরীক্ষায় বসেছেন, তারপর আবার তারা উত্তীর্ণ হয়ে এইভাবে নিয়োগপত্র সুপারিশ হাতে নিয়ে স্কুল সার্ভিস কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছেন। এবং স্কুল সার্ভিস কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, নিয়োগপত্রের সুপারিশ দেওয়ার জন্য 80 জন এরকম চাকরি প্রার্থীকে ডাকা হয়েছে। মূলত একাদশ দ্বাদশ ক্ষেত্রে যারা শিক্ষকতা করেন বা করবেন, তারা এই ক্ষেত্রে নিয়োগের সুপারিশপত্র শুরু হয়েছে। আগামী দিন নবম দশমের কাউন্সেলিং এবং নবম দশমের ইন্টারভিউ এর পর তাদের এই পর্ব শুরু হবে। যারা নতুন চাকরি প্রার্থী, তাদের প্রথম চাকরি পেলেন, প্রায় 10 বছর অপেক্ষা করে তাদের মুখে এক চিলতে হাসি, আজকে নিয়োগপত্রের সুপারিশ ফের। কিন্তু তাদের পাশাপাশি যারা পুরনো দীর্ঘদিন ধরে চাকরি করে চাকরি হারিয়েছেন, তারা আজকে কান্নায় ভেঙে পড়লেন। যে দুর্নীতি এবং দুর্নীতির কারণে হাজার হাজার চাকরি বাতিল হলো, আবার নতুন করে পরীক্ষা পর্ব শুরু হলো, সেই পর্বের সমাপয়েতের দিকে চলছে। ভোটের আগে নিয়োগপত্রের সুপারিশ দেওয়া শুরু করলো স্কুল সার্ভিস কমিশন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কেরলের নাম পাল্টে কেরলম করায় সায় দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। নির্বাচনী ডিভিডেন্ডের কথা ভেবে মাথায় রেখে কেরলের নাম পরিবর্তনের সায় দেওয়া হলো কিনা তা নিয়ে কাটাছেড়া শুরু হয়েছে ইতিমধ্যে। কিন্তু কেরলের ভাষাগত পরিচিতিকে অগ্রাধিকার দেওয়া হলেও পশ্চিমবঙ্গের বেলায় কেন উদাসীন কেন্দ্র? কেন পশ্চিমবঙ্গের নাম পাল্টে বাংলা করায় রাজি নয় কেন্দ্র? উঠছে পাল্টা প্রশ্ন। রাজনৈতিক টানাপোড়েনই কি তাহলে আসল কারণ? প্রশ্নের উত্তর এড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কেরলের নাম পাল্টানোর প্রস্তাবে অনুমোদন মিলেছে। বৈঠক শেষে সে কথা সকলকে জানান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী। সেখানে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার পরে পশ্চিমবঙ্গ থেকে একেধারিকের প্রস্তাব জমা পড়লেও পশ্চিমবঙ্গের নামে পাল্টে বাংলা করার কেন অনুমোদন দিচ্ছে না নরেন্দ্র মোদী সরকার? আগামী দিনে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের ক্ষেত্রে পদক্ষেপ করবে কি জানতে চাওয়া হয়, কিন্তু এই প্রশ্নের উত্তর এড়িয়ে যান অশ্বিনী। জানান, আজ বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে তিনি সেটুকুই জানেন মাত্র, তার বাইরে আর কিছু বলতে চান না। কেরলের তরফেও বারবার নাম পরিবর্তনের প্রস্তাব পাশ করা হয়, তাতে সংশোধনও ঘটানো হয়। এতদিন পর বিধানসভা নির্বাচনের আগে সেই প্রস্তাব অনুমোদন পেল। যা রাজ্যের পিনারাই বিজয়নগরের সরকার তো বটেই, বিজেপিকেও রাজনৈতিক ডিভিডেন্ড বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 2011 সালে ক্ষমতা দখলের পর পশ্চিমবঙ্গের নাম পাল্টানোর প্রস্তাব পাশ করায় মমতা সরকার সেই সময় ইংরেজি হরফে অথচ বাংলা উচ্চারণে পশ্চিমবাংলা নাম রাখার প্রস্তাব দেওয়া হয়। বর্ণানুক্রমিক তালিকায় পশ্চিমবঙ্গকে উপরে তুলে আনতেই এ প্রস্তাব দেওয়া হয়। এরপর 2016 সালের পর 2018 সালে সংশোধন ঘটিয়ে রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব পাশ করানো হয়, যাতে রাজ্যের নামে বাংলা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কলকাতা থেকে জেলা কোর্টে কোর্টে বোমাতঙ্ক, চুঁচুড়া আদালত, নগর দায়রা আদালত, আসানসোল আদালত, দুর্গাপুর মহকুমা আদালতের বোমাতঙ্ক। একই দিনে কোর্টে কোর্টে বোমা আতঙ্কের ঘটনায় পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন রাজ্যের মুখ্য সচিব। একের পর এক আদালতে হুমকি, ইমেল, কোথাও ইমেল পাঠিয়ে আদালতে বোমা থাকার কথা জানানো হয়, আবার কোথাও উড়ো ফোনের মাধ্যমে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। জেলায় জেলায় আদালত কার্যত খালি করে তল্লাশি শুরু করে পুলিশ।
স্নেপার ডগ নিয়ে আদালতে তল্লাশি চালানো হয়, কোর্টরুম থেকে বেরিয়ে যান আইনজীবীরা। আদালতে বোমাতঙ্কের ঘটনায় রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী বলেন, বিচারকদের নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের, আতঙ্কের কিছু নেই, বার্তা মুখ্য সচিবের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী বলেন, আজ আসানসোল, দুর্গাপুর, চন্দননগর, বহরমপুর, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন আদালতে বোমাতঙ্ক খবর ছড়িয়ে পড়ে। তাতে সাধারণ মানুষ সহ বিচার প্রার্থীরা অসুবিধার সম্মুখীন হয়েছেন। রাজ্য সরকারের তরফে পুলিশ দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায়, ঘটনার তদন্ত চলে এবং মিথ্যে প্রমাণিত হয়। আমরা সরকারের তরফ থেকে সকল বিচারক এবং বিচার প্রার্থীদের আশ্বস্ত করছি যে রাজ্য সরকার তাদের সুরক্ষার জন্য সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিষয়টি খতিয়ে দেখছে। জেলার পাশাপাশি কলকাতার ব্যাংকশাল কোর্ট এবং নগর দায়রা আদালতেও বোমাতঙ্কের ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার বলেন, কলকাতায় ব্যাংকশাল কোর্ট এবং নগর দায়রা আদালতে বোমাতঙ্কের একটি মেল আসে। একটু দেরি না করে আমাদের গোয়েন্দা বিভাগের বম ডিসপোজাল স্কোয়াড সেখানে যায়, পুরো জায়গায় তল্লাশি চালায়, বিচারপতিদের সঙ্গে তারা কথা বলে এবং নিরাপত্তার ব্যাপারে তাদের আশ্বস্ত করা হয়। পুরো তল্লাশির পরে কোথাও সন্দেহভাজন কিছু মেলেনি। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখেছি। গত সপ্তাহে বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা ঘোষণা করেছিলেন, বিহারের কোথাও প্রকাশ্যে মাংস বিক্রি করতে পারবেন না কেউ। নতুন নিয়ম চালু হলে শুধুমাত্র লাইসেন্সধারী দোকানদারেরাই মাংস বিক্রি করতে পারবেন। প্রকাশ্যে মাংস বিক্রির ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে বিহার সরকার। এবার সেই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করলেন সে রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা। তার ব্যাখ্যা, স্কুল কলেজের সামনে মাংসের দোকান থাকলে শিশুদের মধ্যে হিংসাত্মক আচরণের প্রবণতা বাড়তে পারে। তা রুখতেই বিহার সরকার এই পদক্ষেপ করছে বলে জানিয়েছেন তিনি। বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় বলেন, আমরা কারোর খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করতে চাই না, কিন্তু এই ধরনের জিনিস প্রকাশ্যে, বিশেষত ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে বিক্রি হলে আমাদের ভাবাবেগের শুদ্ধতার উপরে বিরূপ প্রভাব ফেলবে। একইভাবে শিশুদের মধ্যে হিংসাত্মক প্রবণতা রুখতে এই জিনিসগুলি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে রাখা প্রয়োজন। অন্যদিকে গত সপ্তাহে বিজয় ঘোষণা করেছিলেন, বিহারের মধ্যে কোথাও প্রকাশ্যে মাংস বিক্রি করতে পারবেন না কেউ। নতুন নিয়ম চালু হলে শুধুমাত্র লাইসেন্সধারী দোকানদারেরাই মাংস বিক্রি করতে পারবেন। উপমুখ্যমন্ত্রী আরও জানান, এই বিষয়ে সকলকে নিয়ম মেনে চলতে হবে। কেউ যদি সেই নিয়ম লঙ্ঘন করেন বা করার চেষ্টা করেন তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। তিনি বলেন, রাজ্যে কোথাও কোনোভাবে প্রকাশ্যে মাংস বিক্রি করা যাবে না। সরকার ইতিমধ্যে এই বিষয়ে নতুন বিধি তৈরি করতে চলেছে, খুব শীঘ্রই তা কার্যকর হবে। এই সিদ্ধান্তের সমর্থনে মঙ্গলবার বিজয়ের দাবি, পরিচ্ছন্নতা এবং সামাজিক সম্প্রীতি রক্ষা করতেই এই পদক্ষেপ করা হচ্ছে। ঘোষণা হয়ে গিয়েছে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। রাজ্য থেকে খালি হাতে চলেছে মোট 5টি আসন, যার মধ্যে একটি আসন নিশ্চিতভাবে যাচ্ছে বিজেপির ঝুলিতে। আর বঙ্গ বিজেপি থেকে কার নাম রাজ্যসভায় চূড়ান্ত হতে চলেছে তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। আর এর মধ্যেই রাজ্যসভার প্রার্থীর জন্য বঙ্গ বিজেপির তরফে নরম মাটি পাঠানো হয়েছে দিল্লিতে। যদিও গতবারের মতো এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিজেপির কেন্দ্রীয় সংসদীয় বোর্ড। গতবার 7 জনের তালিকা থেকে শ্রমিক ভট্টাচার্য নাম অনুমোদন করেছিল বোর্ড। এবার সম্ভাব্য তালিকায় রয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী, দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, প্রাক্তন সাংসদ তথা দলের মহিলা নেত্রী লকেট চট্টোপাধ্যায়, ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়। এছাড়াও নাম গিয়েছে একজন পদ্মশ্রী নৃত্যশিল্পী এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কমিটির এক সদস্যের। এছাড়াও একজন বিধায়কের নাম গিয়েছে বলেও শোনা গিয়েছে। এবার সম্ভাব্য তালিকায় রয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী, দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, প্রাক্তন সাংসদ তথা দলের মহিলা নেত্রী লকেট চট্টোপাধ্যায়, ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়। এছাড়াও নাম গিয়েছে একজন পদ্মশ্রী নৃত্যশিল্পী এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কমিটির এক সদস্যের। অন্যদিকে বাইরে নিজেদের পছন্দ মতো আর কাউকে শেষ মুহূর্তে বেছে নেয় তাহলে আলাদা বিষয়। দলের একাংশের বক্তব্য, অতীতে প্রার্থী বাছাই নিয়ে দলের কৌশলগত ভুলের নজির রয়েছে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলার সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।